ওকে, আচ্ছা চলেন আমরা শুরু করি। আমি অ্যাট এ টাইম এখন ফেসবুকেও লাইভ, এখানেও লাইভ। আজকে আপনাদেরকে আমার বুয়েট ভর্তি পরীক্ষার প্রশ্ন করানোর কথা ছিল। ওমা, এত বিশাল লম্বা হচ্ছে নাম কার? ভাইরে ভাই, কে আপনি? 1IK C0, বিশাল একটা মানে হচ্ছে নাম। এনিওয়ে, এই চলেন, আজকে অনেক কাজ করার আছে। তড়িৎচুম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ, এইটার আমি বলছিলাম যে বুয়েট ভর্তি পরীক্ষার যাবতীয় প্রশ্ন আজকে সলভ করাবো ইনশাল্লাহ। তো শুরু করি, একেবারে প্রথম কোশ্চেনটা দিই। সো আচ্ছা, কোশ্চেনটার বোধহয় লেখা একটু ছোট সাইজের হয়ে গেছে, আমি লেখাটা একটু বড় করে দিচ্ছি। ফন্ট সাইজ একটু বড় করি, না হলে বুঝতে কষ্ট হয়ে যায়। হোপফুলি এখন ইনশাল্লাহ ঠিক মতো দেখতে পাবেন। এই তো, সুন্দর। দেখেন, ওয়ালাইকুম আসসালাম তৌসিফ হাসান। দেখেন, এখানে কোশ্চেন নাম্বার 1, যেটা 1 নাম্বার কোশ্চেনটা আমরা আগে পড়ি এবং এই কোশ্চেনটা অ্যান্সার করে দিয়ে শুরু করি। অনেকগুলো কোশ্চেন আছে, একটা একটা করে করতে থাকবো এবং আপনাদের এই বুয়েট ভর্তি পরীক্ষার প্রশ্ন পড়াতে যে আমি একটা থিওরি পড়াবো, একটা থিওরি আপনাদের বইয়ে নাই কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষায় কোশ্চেনটা আসছে, এই কারণে ওই থিওরিটা আমি আজকে পড়াবো আপনাদেরকে ম্যাথ করাতে যে। দেখেন, কোশ্চেনটা একটু পড়ি আমরা। 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা বর্গাকার কুণ্ডলী, তাহলে একটা 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বর্গাকার কুণ্ডলী আছে, এইটার পাক সংখ্যা 100। তাহলে আমার যেহেতু বর্গাকার কুণ্ডলী, কুণ্ডলীর ক্ষেত্রফল এ ইকুয়ালস টু 5 × 5 সেন্টিমিটার স্কোয়ার, মানে 25 × 10⁻⁴ মিটার স্কোয়ার ক্ষেত্রফল পাইলাম। পাক সংখ্যা কত? 100 পাক সংখ্যার কুণ্ডলী, তাহলে n ইকুয়ালস টু 100। ওকে, 100 পাক সংখ্যার কুণ্ডলী। কুণ্ডলীটি একটি চুম্বকের দুই মেরুর মধ্যবর্তী চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে স্থাপন করা আছে, তার মানে শুরুতে লম্বভাবে স্থাপন করা আছে শুরুতে। কুণ্ডলীকে একটি হ্যাচকা টানে 0.06 সেকেন্ডে, তাহলে টাইম টি ইকুয়ালস টু 0.06 সেকেন্ড। 0.06 সেকেন্ডে চৌম্বক ক্ষেত্র মুক্ত স্থানে নিয়ে আসা হলে, চৌম্বক ক্ষেত্র যেখানে নাই ওরকম মুক্ত একটা স্থানে নিয়ে আসা হলে গড়ে 70 মিলিভোল্ট বিদ্যুৎ চালক বল আবিষ্ট থাকে। তার মানে ই ইকুয়ালস টু 70 মিলিভোল্ট, তার মানে 70 × 10⁻³ মেরুদয়ের মধ্যে চৌম্বক ক্ষেত্র বি কত, এটা বের করতে বলছে। খুব ভালো কথা। এখন দেখেন, ই সমান -n d∅/dt, এটা আমরা জানি। ই সমান কি হয়? -n d∅/dt হয়। এখন আমরা যদি এইখানে ফাই সমান বি ইন্টু এরিয়া এ নেই, ফাই সমান বি ইন্টু এরিয়া এ, এখন একটা জিনিস খেয়াল করেন, আমাকে বের করতে বলছে মেরুদয়ের মধ্যে চৌম্বক ক্ষেত্র, তাহলে চৌম্বক ক্ষেত্রটা কি বি না? আমি কি করতেছি, কুণ্ডলীটাকে হ্যাচকা টানে চৌম্বক ক্ষেত্রের বাইরে বের করে নিয়ে আসছি। চৌম্বক ক্ষেত্রের ভিতরে কুণ্ডলী ছিল, কুণ্ডলীটাকে হ্যাচকা টানে চৌম্বক ক্ষেত্রের বাইরে বের করে নিয়ে আসা হয়েছে। তাহলে জিনিসটা আমি যদি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই, চলেন আমি জিনিসটার একেবারে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, না হলে বুঝতে কষ্ট হবে আপনাদের। আমি জিনিসটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে বলি যে হ্যাচকা টানে চৌম্বক ক্ষেত্রের বাইরে আনা হয়েছে। সো আমি ভিডিওটা অন করতেছি। ওকে, নাইস। সো আশা করি সবাই দেখতে পাচ্ছেন। একটা মিনিট। হুম, দেখেন, আমি আপনাদেরকে এই ম্যাথটা করানোর সময় একটা জিনিস বুঝাইতে চাই যে কোনটা ভ্যারিয়েবল বা কোনটা চলক, কারণ সবাই এই ম্যাথটা করতে যে একটা জায়গায় সমস্যায় পড়ে যান।
এই যে আমার হাতে এটা একটা কুণ্ডলী, ধরেন এটা একটা কুণ্ডলী, এটা একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখবো। সো এই কুণ্ডলীটাকে আমি যখন একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখবো, এই কুণ্ডলীটাকে একটা চুম্বক ক্ষেত্রের মাঝখানে রাখলাম, তাহলে চুম্বক ক্ষেত্রটা ধরেন আমার হাতের এই যে ডান পাশ আর বাম পাশ, এই দুই পাশের মধ্যে এইখানে কুণ্ডলীটাকে রাখা আছে, বা কুণ্ডলীটাকে এই যে এখানে রাখা আছে। খেয়াল করেন এখানে চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্রের ভিতর থেকে হ্যাচকা টানে কুণ্ডলীটাকে সরায় নেওয়া হয়েছে। এই যে দেখেন চৌম্বক ক্ষেত্রের ভিতর থেকে হ্যাচকা টানে কুণ্ডলীটাকে সরায় নেওয়া হয়েছে। তাহলে আগে চৌম্বক ক্ষেত্রে আমার এই যে কুণ্ডলীর পুরা ক্ষেত্রফলটা ছিল, জিনিসটা ভালো মতো খেয়াল করেন, আমার দুই হাতের মাঝখানে এখানে ধরেন চৌম্বক ক্ষেত্র আছে, কুণ্ডলী আগে চৌম্বক ক্ষেত্রের ভিতরে এইভাবে ছিল, তার মানে পুরা ক্ষেত্রফল কিন্তু চুম্বকের ভিতরে ছিল, কুণ্ডলীর পুরা ক্ষেত্রফল চুম্বকের ভিতরে ছিল। এরপর আমি হ্যাচকা টানে কুণ্ডলীটাকে বের করে নিলাম, তাহলে ক্ষেত্রফল কত হয়ে গেছে? 0। তাহলে এখানে বি এর পরিবর্তন হয় না, এখানে ক্ষেত্রফলের পরিবর্তন হচ্ছে। সো এই ম্যাথটা করার সময় আপনাকে এটা মাথায় রাখতে হবে, এখানে বি চেঞ্জ হচ্ছে না, এখানে বি ধ্রুব থাকতেছে, চেঞ্জ হচ্ছে কি? ক্ষেত্রফল। তাহলে চলেন আমরা ম্যাথে ঢুকে যাই এবার। সো এখন যদি ম্যাথটুকু দেখি, দেখেন আমাদের তাহলে এখানে বি ধ্রুব থাকবে, চেঞ্জ হবে ক্ষেত্রফল, মাইনাস এন এ, সরি এন বি ডিএ বাই ডিটি। এখন অঙ্ক হয়ে গেছে। তাহলে ই সমান 70 মিলি ভোল্ট, মানে 70 ইন্টু 10⁻³ ইকুয়ালস টু মাইনাস এন, এন কত? 100, বি কত জানি না, ডিএ বাই ডিটি ক্ষেত্রফল আমি বের করে নিয়ে গেছি, আগে যাই থাকুক না কেন শেষে কত? 0 না? আমি যদি কুণ্ডলীটাকে চৌম্বক ক্ষেত্র থেকে বের করে নিয়ে যাই, চূড়ান্ত ক্ষেত্রফল 0, আদি ক্ষেত্রফল কত? 25 ইন্টু 10⁻⁴। কত সময়ে এই ঘটনাটা ঘটছে? এই ঘটনাটা ঘটছে 0.06 সময়ে। তাহলে এখান থেকে আমরা বি এর মান বের করতে পারবো, বি সমান 70 ইন্টু 10⁻³ ইন্টু 0.06 ডিভাইডেড বাই 100 ইন্টু 25 ইন্টু 10⁻⁴, এত টেসলা। সো ক্যালকুলেশনটা করি, ক্যালকুলেশনটা করলেই বোঝা যাবে কত আসে। 70⁻³ ইন্টু 0.06 ডিভাইডেড বাই 100 ডিভাইডেড বাই 25⁻⁴, 0.0168 টেসলা হবে চৌম্বক ক্ষেত্রের মান। সো আশা করি সবাই বুঝতে পারছেন। দেখেন প্রশ্নটা একেবারে নিরীহ দর্শন একটা প্রশ্ন, কিন্তু এই প্রশ্নে কোনটা ভ্যারিয়েবল কোনটা চলক এটা যদি না বোঝেন তাহলে কিন্তু অ্যান্সার করা যেত না। সো আবারও বলতেছি, যদি একটা চৌম্বক ক্ষেত্রের ভিতর থেকে হ্যাচকা টানে আমি কোনো কুণ্ডলীকে বের করে নিয়ে আসি, তাহলে কুণ্ডলীর যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে কতটুকু অ্যাসোসিয়েটেড ছিল সেটা চেঞ্জ হবে। মানে আগে পুরো ক্ষেত্রফলটার মধ্যে দিয়ে বলরেখা যাচ্ছিল, এখন কোনো ক্ষেত্রফলের মধ্যে দিয়ে বলরেখা যাচ্ছে না, এই জন্য পরিবর্তন হচ্ছে ক্ষেত্রফলের। চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বি ধ্রুব আছে। সো তাহলে 1 নাম্বার ম্যাথ আমাদের গেল 2001 সালের। এরপর আসি 2 নাম্বার ম্যাথ। দেখেন 2 নাম্বার ম্যাথে একটা আদর্শ ট্রান্সফরমারের গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা প্রাথমিক কুণ্ডলীর পাক সংখ্যার 275 গুণ। দেখেন একটা আদর্শ ট্রান্সফরমারের গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা প্রাথমিক কুণ্ডলীর পাক সংখ্যার কত গুণ? 275 গুণ। খুবই ভালো কথা। তাহলে আমার এইখানে সমাধান যখন করতে যাব, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা মানে এন এস সেকেন্ডারি কয়েল এবং এন পি প্রাইমারি কয়েল, এই দুইটার অনুপাত 275:1। ট্রান্সফরমারটির প্রাথমিক কুণ্ডলীতে প্রয়োগকৃত বিভব প্রভেদ 100 ভোল্ট। বিভব প্রভেদ মানে হচ্ছে বিভব পার্থক্য, ভোল্টেজ ডিফারেন্স। তাহলে ইপি প্রাইমারি কুণ্ডলীতে ইপি দেওয়া হচ্ছে 100 ভোল্ট। তাহলে গৌণ কুণ্ডলীতে আবিষ্ট বিভব প্রভেদ মানে হচ্ছে ইএস কত? এইটা খুবই সিলি কোশ্চেন হয়ে গেছে। দেখেন ইপি বাই ইএস সমান এনপি বাই এনএস।
তাহলে এখান থেকে ইএথ সমান ইপি ইন্টু এনএস বাই এনপি। তাহলে ইপি হচ্ছে 100, এনএস এনপি 275 1, তাহলে 275 ভোল্ট। গৌণ কুণ্ডলিতে পাক সংখ্যা বেশি, তার মানে এটা একটা স্টেপ আপ ট্রান্সফরমার। এটা গেল। এখন দেখেন গৌণ কুণ্ডলীর বিদ্যুৎ প্রবাহ মাত্রা 50 মিলি অ্যাম্পিয়ার হলে প্রাথমিক কুণ্ডলীর প্রবাহ মাত্রা কত? সো প্রবাহ মাত্রা ইপি আইপি ইকুয়ালস টু ইএস আইএস, ইপি 100, আইপি জানি না, ইএস 27500, আইএস কত 50 মিলি অ্যাম্পিয়ার, 50 ইন্টু 10⁻³ সো আইপি ইকুয়ালস টু 27500 275 ইন্টু 50⁻³ 13.75 অ্যাম্পিয়ার। এই নেন, কাজ শেষ। দুইটা হয়ে গেল ম্যাথ, সহজ ম্যাথ ছিল এটা। এরপর আসেন 2001-2 যে কোশ্চেনটা ছিল এই কোশ্চেনটায় আসি। 2001-2 এর কোশ্চেনটা দেখেন, 2.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ 500 পাকের একটা কুণ্ডলীর মধ্য দিয়ে 10⁻³ ওয়েবারের চৌম্বক প্রবাহ বা ফ্লাস্ক তৈরি করে। তাহলে ফ্লাস্ক বা চৌম্বক প্রবাহ যেটা তৈরি করতেছে 10⁻³ ওয়েবার। কতটুকু বিদ্যুৎ প্রবাহ? 2.5 অ্যাম্পিয়ার, মানে আই দেওয়া আছে 500 পাক, এন দেওয়া আছে এবং প্রবাহ ফাই দেওয়া আছে, ফাই এন আই। এখন বিদ্যুৎ প্রবাহের মান যদি 0.05 সেকেন্ডে শূন্যে নিয়ে আসা হয় তবে কুণ্ডলিতে আবিষ্ট গড় বিদ্যুৎ চালক বল কত হবে, কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক কত হবে এবং কুণ্ডলিতে সঞ্চিত শক্তি কত হবে নির্ণয় করতে হবে। খুবই ভালো কথা। তাহলে সলভ করতে যাই আমরা। দেখেন আমরা যখন এখানে প্রথমেই স্বকীয় আবেশ গুণাঙ্কটা বের করে নিই, দুইটা আমি আগে করাবো। এন ফাই সমান এল আই, ফ্লাক্সটা হচ্ছে কারেন্ট আয়ের সমানুপাতিক, সুতরাং এন ফাই সমান এল আই। এন হচ্ছে 500, ফ্লাক্স ফাই হচ্ছে 10⁻³ স্বকীয় আবেশ গুণাঙ্ক এল, আই হচ্ছে 2.5। সো এল ইকুয়ালস টু 500 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 2.5 হেনরি। 0.5কে 2.5 দ্বারা ভাগ করে দিই, 0.2 হেনরি হবে স্বকীয় আবেশ গুণাঙ্ক। এরপর 1 নাম্বার, কুণ্ডলিতে আবিষ্ট গড় বিদ্যুৎ চালক বল, তার মানে ই সমান, একটা জিনিস খেয়াল করেন, বিদ্যুৎ প্রবাহের মান 0.05 সেকেন্ডে শূন্যে নিয়ে আসা হয়। ওকে, ভালো কথা। ই সমান মাইনাস এল ডিআই বাই ডিটি, একেবারে সিম্পল ফর্ম। তাহলে মাইনাস এল, এল হচ্ছে 0.2, ডিআই কারেন্টটা শূন্যে নিয়ে আসছেন কত থেকে? 2.5 থেকে। কত সময়ের ব্যবধানে? 0.05 সেকেন্ড সময়ের ব্যবধানে। তাহলে এত ভোল্ট। সো 0.2 ইন্টু 2.5 ডিভাইডেড বাই 0.05, তার মানে এখানে 10 ভোল্ট একটা আবিষ্ট তড়িৎচালক শক্তি তৈরি হবে। এবং কুণ্ডলিতে সঞ্চিত শক্তি, খুবই ভালো কথা, সঞ্চিত শক্তি এনার্জি ই সমান হাফ এল আই স্কোয়ার। যদি কোনো একটা কুণ্ডলী নিয়ে আমরা কাজ করি, দেখেন ক্যাপাসিটর বা ধারকের ক্ষেত্রে, ক্যাপাসিটর ওইখানে এনার্জি ই ছিল হাফ সি ভি স্কোয়ার, ক্যাপাসিটরের জন্য এনার্জি ছিল হাফ সি ভি স্কোয়ার। আর এইখানে বলা হয় এটাকে আবেশক বা ইন্ডাক্টর, ইন্ডাক্টরের জন্য এনার্জিটা হচ্ছে ই সমান হাফ এল আই স্কোয়ার। তাহলে হাফ ইন্টু এল হচ্ছে 0.2, আই স্কোয়ার 2.5 হোল স্কোয়ার। সো 0.1 ইন্টু 2.5 এক্স স্কোয়ার করলে 0.625 জুল। খেয়াল করেন, তাহলে 3 নাম্বার কোশ্চেনটাও হয়ে গেল, এটা আমরা পারলাম, সহজ কোশ্চেন ছিল। এরপর আসি 4 নাম্বার কোশ্চেনে।
2002-3 মানে আমরা যে বছর ভর্তি পরীক্ষা দিই তার আগের বছরের প্রশ্ন এটা। মানে আমরা 2003-4-এর পরীক্ষার্থী ছিলাম। মানে সাধারণত এই যে দেখেন, এইটা হচ্ছে সেশন 2002-3 সেশন, 2002-2003, তার মানে এরা এইচএসসি পরীক্ষা দিছে অ্যাকচুয়ালি 2002 সালে। আর 2003-4 আমরা এইচএসসি পরীক্ষা দিছি 2003 সালে। সো আমাদের প্রশ্নটা হচ্ছে 2003-4-এর প্রশ্ন। এনিওয়ে দেখেন, 40 সেন্টিমিটার দীর্ঘ এবং 4 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত 200 পাকের একটা সলিনয়েডের আবেশ গুণাঙ্ক নির্ণয় করতে বলছে। তাহলে 40 সেন্টিমিটার দীর্ঘ এবং 4 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত 200 পাকের একটা সলিনয়েডের আবেশ গুণাঙ্ক নির্ণয় করতে হবে। এখন সলিনয়েডের আবেশ গুণাঙ্ক এল, এইটা অ্যাকচুয়ালি আপনাদের এখনকার সিলেবাসে নাই। আমি এই জিনিসটা আপনাদেরকে একটু ডিফারেন্টলি দেখাবো, দেখাই দাঁড়ান একটা মিনিট। আমাদের দরকার হচ্ছে সলিনয়েডের আবেশ গুণাঙ্ক যেটা, সেটা বের করা। দেখেন, 40 সেন্টিমিটার দীর্ঘ এবং 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। সো এইখানে অ্যাকচুয়ালি সলিনয়েডটা যখন একটা তৈরি হয়, এই সলিনয়েডটা যখন আমরা তৈরি করতেছি, যে স্বকীয় আবেশটা বা স্বকীয় আবেশ যে গুণাঙ্কটা, এইটা কিভাবে আসে সেটা আগে আপনাদেরকে একটু আমি দেখায় নিব। সো দেখেন একটা সলিনয়েড কিভাবে তৈরি হয়। একটা তারকে যদি আমি এইভাবে কুণ্ডলী পাকাই, এই যে তারকে যখন কুণ্ডলী পাকানো হচ্ছে তখন এটা একটা সলিনয়েড তৈরি করে। সো এটা একটা সলিনয়েড। এখন এই সলিনয়েডের যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটা দেওয়া আছে, সলিনয়েডের ব্যাসার্ধ আর দেওয়া আছে, আর ইকুয়ালস টু এখানে দেওয়া আছে 4 সেন্টিমিটার এবং 200 পাক, এখানে পাক সংখ্যা এন হচ্ছে 200, এবং 40 সেন্টিমিটার দীর্ঘ একটা সলিনয়েড, তার মানে এখানে দৈর্ঘ্য এল হচ্ছে 40 সেন্টিমিটার, এল সমান 40 সেন্টিমিটার। আমাকে বের করতে হবে এইটার স্বকীয় আবেশ গুণাঙ্ক বড় এলটা কত। সো আমরা এইটার স্বকীয় আবেশ গুণাঙ্ক যে বড় এল আছে সেটা নির্ণয় করব। তাহলে এখন যখন আমরা স্বকীয় আবেশ গুণাঙ্ক নির্ণয় করতে যাব, সেটা কিভাবে নির্ণয় করা যায় সেটা আমি আপনাদেরকে একটু শিখিয়ে দিই। অ্যাকচুয়ালি আপনার আমরা অ্যাম্পিয়ারের সূত্র শিখছিলাম, বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট এন আই। একটু মনে করেন অ্যাম্পিয়ারের সূত্র আমি আপনাদেরকে পড়াইছিলাম। তাহলে বি ডট ডিএল সমান মিউ নট এন আই, এটা ছিল। তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি যদি ইন্টিগ্রেশন করি ডিএলকে মিউ নট এন আই, আমরা এখান থেকে বি পাবো মিউ নট এন আই ডিভাইডেড বাই এল। এটা হচ্ছে সলিনয়েডের জন্য চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বি। এবার তাহলে বি যদি জানি, এই বি এর সঙ্গে এরিয়া এ গুণ করলে ফাই পাবো, ফাই সমান বি ইন্টু এরিয়া এ, তার মানে মিউ নট এন আই ডিভাইডেড বাই এল ইন্টু এরিয়া এ। এখন আমার ই সমান মাইনাস ডিফাই বাই ডিটি আসে, আর ই সমান মাইনাস এল ডিআই বাই ডিটি আসে। এই দুইটা থেকে আমরা দেখেন, আমি কিন্তু প্রতিপাদনটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে। ই সমান মাইনাস এন ডিফাই বাই ডিটি। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি এইখানে এন ডিফাই বাই ডিটি যখন করতেছি, টোটাল যে ফ্লাস্কটা মাইনাস এন ডি বাই ডিটি অফ ফাইটা কত আসছে, মিউ নট এন আই এ ডিভাইডেড বাই এল।
সো মাইনাস ডি বাই ডিটি অফ মিউ নট এন স্কোয়ার আই এ ডিভাইডেড বাই এল আসে। এটা হচ্ছে ই। এইবার একটা জিনিস দেখেন, আমার এখানে কারেন্ট ছাড়া আর কিছুই কিন্তু চেঞ্জ হয় না। আমার একটা সলিনয়েড আছে, আপনি কি চেঞ্জ করবেন? কারেন্ট চেঞ্জ করবেন। এখানে আপনি চেঞ্জ করবেন কারেন্টকে, তাহলে কারেন্ট যদি চেঞ্জ করেন ই সমান মাইনাস মিউ নট এন স্কোয়ার এ ডিভাইডেড বাই এল ডিআই বাই ডিটি, আবার ই সমান মাইনাস এল ডিআই বাই ডিটি। তাহলে এই দুইটা থেকে এল এর মান পাবেন মিউ নট এন স্কোয়ার এ ডিভাইডেড বাই এল। এই যে, তাহলে যে কোনো একটা সলিনয়েডের স্বকীয় আবেশ গুণাঙ্ক এইভাবে পাওয়া যায়, মিউ নট এন স্কোয়ার এ ডিভাইডেড বাই এল এইভাবে পাওয়া যায়। সো আমি প্রতিপাদনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, বাট প্রতিপাদনের দরকার নাই। আর এখনকার সিলেবাসে এটা নাইও, অ্যাম্পিয়ারস ল থেকে এটা অ্যাকচুয়ালি আসে। এখনকার সিলেবাসে অ্যাম্পিয়ারের ল আছে, কিন্তু এত জিনিসপত্র আপনাদের বইয়ে দেওয়া হয় নাই। বাট আপনারা মনে রাখেন সলিনয়েডের জন্য এল সমান মিউ নট এন স্কোয়ার এ বাই এল। তাহলে এইখানে আমরা যদি সবগুলা ভ্যালু বসিয়ে দিই, এল এর ভ্যালুটা যদি বসাই আমরা কি পাচ্ছিলাম? এল সমান মিউ নট এন স্কোয়ার এ ডিভাইডেড বাই এল। এখন একটা জিনিস দেখেন, মিউ সমান 1 এটার মানে কি? অ্যাকচুয়ালি যে কোনো সলিনয়েডের জন্য এল সমান মিউ এন স্কোয়ার এ বাই এল। মিউ জিরোটা হচ্ছে যদি শূন্য মাধ্যমে থাকে, কিন্তু সব সময় যে শূন্য মাধ্যমে থাকবে তার তো কোনো গ্যারান্টি নেই। এখন মিউ সমান মিউ আর ইন্টু মিউ জিরো। সো এই মিউ আরটা হচ্ছে আপেক্ষিক প্রবেশ্যতা, মিউ জিরো হচ্ছে শূন্য মাধ্যমের প্রবেশ্যতা, সেখান থেকে মিউ। তাহলে অ্যাকচুয়ালি মিউ সমান 1, এটা আসলে মিউ সমান 1 হওয়া উচিত না, এটা মিউ আর সমান 1 হওয়া উচিত। এটা হওয়া উচিত ছিল মিউ আর সমান 1। মিউ এর মান তো 1 না, মিউ 1 অনেক বড়। কারণ হচ্ছে আমরা জানি মিউ জিরো সমান 4 পাই ইন্টু 10⁻⁷। সো এটা মিউ আর সমান 1 হলে জিনিসটা মানায়। তাহলে আমরা এটা মিউ আর সমান 1 দিয়ে আমরা ম্যাথটা করি, কারণ মিউ 1 একটা অবাস্তব সংখ্যা একেবারে। বুঝতেছেন যে মিউ সমান 1 হতে হলে আপনার মিউ আরটা কত বিশাল হতে হবে। সো আমরা মিউ আর সমান 1 দিয়ে ম্যাথটা করে ফেলি। সো মিউ ইকুয়ালস টু তাহলে মিউ আর ইন্টু মিউ জিরো। মিউ আর যেহেতু 1, তাহলে মিউ সমান ডিরেক্টলি মিউ জিরো। সো আমাদের নতুন করে সূত্র চিন্তা করার দরকার নাই। 4 পাই ইন্টু 10⁻⁷ এন স্কোয়ার, এন স্কোয়ার মানে হচ্ছে 200 স্কোয়ার, এ ক্ষেত্রফল 4 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে 4 পাই আর স্কোয়ার 0.04 হোল স্কোয়ার ডিভাইডেড বাই এল 4 সেন্টিমিটার 40 সেন্টিমিটার দীর্ঘ 0.4 এত হেনরি এইচ। তাহলে ক্যালকুলেট করে দিই, 4 পাই, দুইটা পাই আছে, পাই স্কোয়ার করে দিই একবারে, ইন্টু 200 স্কোয়ার ইন্টু 0.04 স্কোয়ার ইন্টু 10⁻⁷ ডিভাইডেড বাই 0.4, 6.31 ইন্টু 10⁻⁴ হেনরি হবে অ্যান্সার। সো তাহলে একটা জিনিস দেখেন, আমরা একটা সলিনয়েডের আবেশ গুণাঙ্ক নির্ণয় করতে শিখলাম। সো আপনারা সূত্রটা মনে রাখেন, যাতে এমসিকিউ এ আসলে বা কোথাও যদি আসে অ্যান্সার করতে পারেন ইনশাল্লাহ। ওকে, পরের কোশ্চেনে চলে যাই। 5, এটা আমাদের পরের বছর ছিল, 2004-05 সালের প্রশ্ন। 300 পাকের একটা কুণ্ডলীর স্বকীয় না স্বকীয়, মানে হচ্ছে এখানে এই একটি রস্বইকার নাই হয়ে গেছে, আর এখানে স্বকীয় আকার হয়ে গেছে। 300 পাকের একটি কুণ্ডলীর স্বকীয় আবেশ 10 মিলি হেনরি। কুণ্ডলীতে 3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ হলে চৌম্বক ফ্লাস্ক কত হবে? বিদ্যুৎ প্রবাহ 10 মিলিসেকেন্ড সময়ে +3 অ্যাম্পিয়ার হতে -2 অ্যাম্পিয়ার পরিবর্তন করলে আবিষ্ট বিদ্যুৎ চালক বল কত হবে? এটা করতে হবে। তাহলে দেখেন, 300 পাকের কুণ্ডলী n = 300, স্বকীয় আবেশ L = 10 মিলি হেনরি, তার মানে 10 × 10⁻³ হেনরি। 3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, I = 3 অ্যাম্পিয়ার। চৌম্বক ফ্লাস্ক n ফাই সমান Li, কাজ শেষ, ফাই সমান Li/n। তাহলে L 10 মিলি হেনরি,
ইন্টু আই হচ্ছে 3 ডিভাইডেড বাই এন, পাক সংখ্যা 300, তাহলে 10 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু 3 ডিভাইডেড বাই 300, 1 ইন্টু 10 পাওয়ার মাইনাস 4 ওয়েবার এত ফ্লাস্ক। 10 মিলিসেকেন্ড সময়ে আমার প্রবাহ 3 অ্যাম্পিয়ার থেকে মাইনাস 2 অ্যাম্পিয়ার পরিবর্তন করব, মাইনাস এল ডিআই বাই ডিটি। তাহলে এল হচ্ছে 10 মিলি হেনরি মাইনাস 2 মাইনাস 3, মাইনাস 2 অ্যাম্পিয়ারে পরিবর্তন হবে কোথা থেকে? 3 থেকে। তাহলে মাইনাস 2 মাইনাস 3 আর কত সময়ে? 10 মিলি সেকেন্ড। তাহলে 10 ইন্টু 10 পাওয়ার মাইনাস 3, 16.5 ভোল্ট চলে আসবে। অঙ্ক শেষ গেল। 6 নাম্বার ম্যাথ। এই যে এখন এইটা পড়ানোর জন্য, এটা করানোর জন্য আমি আপনাদেরকে আরেকটা থিওরি পড়াবো আজকে। বলতেছিলাম না একটা থিওরি পড়াবো, সো এইখানে একটা থিওরি আপনাদের লাগবে। দেখেন, একটা ট্রেন 1 মিটার ব্যবধানে অবস্থিত দুইটি সমান্তরাল রেলের উপর 90 কিলোমিটার পার আওয়ার গতিতে চলছে। দুটি রেলের মধ্যকার আবেশীয় তড়িৎচালক শক্তির মান নির্ণয় করো। মানে জিনিসটা খেয়াল করেন, কি উদ্ভট এবং বিদঘুটে একটা কোশ্চেন। একটা ট্রেন একটা রেল লাইনের উপর দিয়ে যাচ্ছে, যেতে দেই না আমরা। বলতেছে কি, রেল দুইটার মাঝখানে, রেল লাইন দুইটার মাঝখানে যে আবেশীয় তড়িৎচালক শক্তি অ্যাপসাইলন বা ই, এটার মান নির্ণয় করতে হবে। এখন অনুভূমিক চৌম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে এবং বিনতি কোণ দেওয়া আছে, আরও সব বিশ্রী ব্যাপার স্যাপার। আসেন এইটার থিওরিটা আমরা একটু পড়ি। ধরেন কোনো একটা জায়গায় একটা চৌম্বক ক্ষেত্র আছে, ক্রস মানে কি এই তলে প্রবেশ করতেছে। সো থিওরিটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে একটি পরিবাহী তার গতিশীল হলে তারের দুই প্রান্তে আবিষ্ট তড়িৎচালক শক্তি দেখেন, চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে একটা পরিবাহী তার যদি গতিশীল হয়, তাহলে তারের দুই প্রান্তে আবিষ্ট তড়িৎচালক শক্তি কত সেটা আমাদের কি করতে হবে? নির্ণয় করতে হবে। খুবই ভালো কথা, চলেন তাহলে দেখি। আমার এই যে চৌম্বক ক্ষেত্রে একটা তার, এই যে একটা তার লম্বভাবে গতিশীল হবে, এই তারটা চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে গতিশীল হবে, খেয়াল করেন। তাহলে এই তারটাকে যদি আমি ভি বেগে এই দিকে গতিশীল করাই, ভি বেগে সে গতিশীল হয়, তারের দৈর্ঘ্য ধরি এল, এই তারটার দৈর্ঘ্য ধরি এল, তারটা এল দৈর্ঘ্যের, তাহলে খুব ক্ষুদ্র সময় ডিটিতে সে ধরেন এইখান থেকে এই পর্যন্ত আসলো। তারটা ক্ষুদ্র সময় ডিটিতে এই দিকে এক্স অক্ষে যদি ডিএক্স পরিমাণ সরে যায়, ক্ষুদ্র সময় ডিটিতে তারটি ডিএক্স পরিমাণ সরে গেলে দেখেন তো এখানে কিসের পরিবর্তন হচ্ছে? ক্ষেত্রফলের পরিবর্তন হচ্ছে। এই থিওরিটাই কিন্তু আমি আজকের 1 নাম্বার ম্যাথের সময় বলছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে ক্ষেত্রফলের পরিবর্তন হবে। এই ক্ষেত্রেও ক্ষেত্রফল চেঞ্জ হচ্ছে, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বি না, ক্ষেত্রফল চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে ই সমান মাইনাস ডিফাই বাই ডিটি। এখানে কিন্তু পাক সংখ্যার কোনো ব্যাপারই নাই। কেন পাক সংখ্যার ব্যাপার নাই? কারণ পাক সংখ্যাই তো নাই, একটাই তো তার। তাহলে ই সমান মাইনাস ডি বাই ডিটি, ফাই সমান বি ইন্টু এরিয়া এ, তাহলে মাইনাস বি ডি এ বাই ডিটি। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করি, আমাদের এই যে থিওরিটা যখন কমপ্লিট করব,
ই সমান মাইনাস বি ডি বাই ডিটি। এরিয়া এ মানে কি এল ইন্টু ডিএক্স না? দেখেন তো ক্ষেত্রফল যেটা আছে ডিএ বাই ডিটি, ক্ষেত্রফল এ সমান কি এল হচ্ছে তার দৈর্ঘ্য, সে ডিএক্স পরিমাণ সরে গেছে, তাহলে মাইনাস বি এল ডি, এখানে দেখেন এল ইন্টু, আমি ধরি এক্স পরিমাণে যদি সরে তাহলে ডিএক্স আরেকবার না করে এক্স পরিমাণ সরাই দিলাম, সো এখানে সরাইলাম তাকে এক্স পরিমাণ টি সময়ে বা ডিটি সময়ে, তাহলে বি এল তারপর ডি বাই ডিটি অফ এক্স। কিন্তু ডি বাই ডিটি অফ এক্স সময়ের সঙ্গে অবস্থানের হারকেই, পরিবর্তনের হারকে বেগ বলে, তাহলে ই সমান মাইনাস বিএলভি। সো আমরা তাহলে এখান থেকে থিওরিটা পাচ্ছি ই সমান কি মাইনাস বিএলভি। ওকে, এবার তাহলে ই সমান যদি বিএলভি হয়ে থাকে এই ম্যাথটা আমরা সলভ করব। ই সমান কত বিএলভি, সাংখ্যিক মানে ই সমান কি হবে বিএলভি হবে, সাংখ্যিক মানে ই সমান বিএলভি। যেখানে চৌম্বক ক্ষেত্র বি তারের গতির সাথে লম্ব। দেখেন একটু ডায়াগ্রামটা খেয়াল করেন, এই যে চৌম্বক ক্ষেত্র বিটা, বিটা কোন দিকে আছে ক্রস মানে কি তল বরাবর নিচের দিকে, তাহলে বি আছে নিচের দিকে, তাহলে বি এর সঙ্গে ভি কিভাবে আছে লম্ব বরাবর আছে, তাহলে বি আর ভি যদি লম্বভাবে থাকে ই সমান বিএলভি। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে অনুভূমিক ভূচৌম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে 0.3, বিনতি কোণ দেওয়া আছে 60°। তাহলে দুইটা জিনিস দেওয়া আছে খেয়াল করেন, অনুভূমিক মানে এইচ দেওয়া আছে, এইচ সমান হচ্ছে আমাদের 0.3 ইন্টু 10⁻⁴, আর ডেল্টা দেওয়া আছে 60°। এখন এইটা হচ্ছে এইচ, উলম্ব উপাংশটা হচ্ছে ভি, আর চৌম্বক ক্ষেত্র হচ্ছে বি, এই যে এটা হচ্ছে ডেল্টা। এখন একটু খেয়াল করে দেখেন এইখানকার যে চৌম্বক ক্ষেত্র, আমাদের এই ম্যাথের যে চৌম্বক ক্ষেত্র, সেই চৌম্বক ক্ষেত্রটা রেল লাইনের সঙ্গে লম্বভাবে থাকতে হবে, রেল লাইনের সাথে লম্বভাবে যে চৌম্বক ক্ষেত্র থাকে তা পৃথিবীর ভূচৌম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ। আমার রেল লাইনের সঙ্গে লম্বভাবে ভূচৌম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ থাকবে, এই যে দেখেন উলম্ব উপাংশ যেটা, এটাই রেল লাইনের সঙ্গে লম্বভাবে থাকবে, তাহলে ভি ইকুয়ালস টু বড় ভি ইকুয়ালস টু এইচ ট্যান ডেল, তাহলে এইচ 0.3 ইন্টু 10⁻⁴ ট্যান 60°। তাহলে আমরা যেটা পাচ্ছি 0.3⁻⁴ ইন্টু ট্যান 60°, 5.196 ইন্টু 10⁻⁴, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। তাহলে ই ইকুয়ালস টু এই যে লম্বভাবে যে চৌম্বক ক্ষেত্র আছে 5.196 ইন্টু 10⁻⁴ ইন্টু দৈর্ঘ্য এল, এল দৈর্ঘ্যটা কত খেয়াল করেন, তারের দৈর্ঘ্য। একটা জিনিস দেখেন এখানে ডায়াগ্রামটা কি, দুইটা রেল লাইন, এই রেল লাইনের উপর দিয়ে ট্রেনটা আছে, তাহলে ট্রেনের একটা কানেক্টিং রড দুইটা লাইনের উপরে আছে, তাহলে এলটা কত, এল হচ্ছে 1 মিটার। এবং কত বেগে রডটা যাচ্ছে ট্রেনের বেগে, তাহলে ট্রেনের বেগ ভি সমান 90 কিলোমিটার পার আওয়ার, তার মানে 25 মিটার পার সেকেন্ড। কিভাবে 1 কিলোমিটার পার আওয়ার ইকুয়ালস টু 5/18 মিটার পার সেকেন্ড।
তাহলে 90-কে 5/18 দ্বারা যদি গুণ করি, 5×18=90, 5×5=25, তাহলে 5.196 × 10⁻⁴, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। এল হচ্ছে 1 মিটার, আর যাচ্ছে সে 25 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে আবিষ্ট তড়িৎচালক শক্তি ই হবে 5.196 পাওয়ার -4 ইন্টু 25.013 ভোল্ট। এতটা আবিষ্ট তড়িৎচালক শক্তি তৈরি হবে। দেখেন, এইটা ছিল আপনাদের এই চ্যাপ্টারের সবচেয়ে পিকুলিয়ার অঙ্ক। এবং দেখেন, এটা বুয়েট 11-12-তে ছিল। এটাও আপনাদের সিলেবাসের আগে, মানে 2014 সালে যখন নতুন সিলেবাসটা প্রণয়ন করা হয়েছে, তখন এই কনসেপ্টগুলো তুলে দেওয়া হয়েছে। এই কনসেপ্টটা আগে ছিল। মানে দেখেন, দুইটা নতুন জিনিস পড়লাম আমরা। একটা হচ্ছে সলিনয়েডের জন্য, আর আরেকটা হচ্ছে এই যে কোনো একটা চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে যদি একটা তারকে আপনি টেনে নিয়ে যান, তাহলে তারের দুই প্রান্তে কতটুকু কি হবে, আপনার আবিষ্ট তড়িৎচালক শক্তি তৈরি হবে। সো আরেকবার পুরো জিনিসটা রিক্যাপ করি। এখানে দেখেন, কোনো একটা চৌম্বক ক্ষেত্র আছে, ক্রস দিয়ে বোঝানো হচ্ছে চৌম্বক ক্ষেত্রটা কি বরাবর আছে, লম্ব বরাবর আছে। এর উপরে একটা তারকে সরায় নিচ্ছেন। তাহলে থিওরিটা মাথায় রাখেন, ই সমান -BLV, যেখানে বি চৌম্বক ক্ষেত্র এবং বেগ ভি এই দুইটা পরস্পর কিভাবে থাকবে, লম্বভাবে থাকবে। এখন এখানে প্রশ্নে বলা হয়েছে একটা ট্রেন 1 মিটার ব্যবধানে অবস্থিত দুইটি সমান্তরাল রেলের উপর দিয়ে 90 কিলোমিটার পার আওয়ার গতিতে চলছে। তাহলে বেগ ভি সমান কত, 90 কিলোমিটার পার আওয়ার থেকে 25 মিটার পার সেকেন্ড আসতেছে। ওকে। এল দৈর্ঘ্য, ট্রেনের চাকা দুইটা যে কানেক্টিং রড, ট্রেনের চাকা দুইটা, দুই রেলের উপরে দুইটা চাকা একটা দণ্ডের উপর সংযুক্ত থাকে না, লোহার দণ্ড, সেই দণ্ডের মাঝখানের দূরত্ব হচ্ছে 1 মিটার। তাহলে এই যে তার যেটা ছিল, এই তারটা হচ্ছে ট্রেনের দুই চাকার মাঝখানের কানেক্টিং রড, সেটার দৈর্ঘ্য কত, 1 মিটার। তাহলে এল সমান 1 মিটার। বাকি থাকে কি, লম্বভাবে যে চৌম্বক ক্ষেত্র আছে, এই যে লম্বভাবে যে চৌম্বক ক্ষেত্র আছে এইটা। এখন দেখেন, এখানে ডায়াগ্রামটা আঁকছি। অনুভূমিক উপাংশ এটা তো মাটি বরাবর, তাহলে উলম্ব উপাংশটা কি, লম্বভাবে আছে না রেল লাইনের সঙ্গে, তাহলে রেল লাইনের সঙ্গে আছে লম্ব বরাবর উলম্ব উপাংশ। তাহলে ভি এবং এইচ এর মধ্যে সম্পর্ক কি হবে, ভি সমান এইচ ট্যান ডেল্টা। তাহলে এখান থেকে ভি এর মান বের হলো। তাহলে ই ইকুয়ালস টু চৌম্বক ক্ষেত্র লম্বভাবে যেটা আছে সেটা ভি, এল জানা আছে, ভি জানা আছে। এখান থেকে আবিষ্ট তড়িৎচালক শক্তি আমরা পেয়ে যাচ্ছি। কাজ শেষ। এইখানে ক্রস না ধরে ডট ধরলে কোনো প্রভাবই পড়বে না, টেনশন নাই, একই তো জিনিস। কারণ বি আমার ক্রস ধরি আর ডট ধরি একই হবে, কারণ ভোল্টেজটার তখন ডিরেকশন চেঞ্জ হবে, ভোল্টেজের মান একই থাকবে, ভোল্টেজের। আচ্ছা, কোশ্চেনটা কে করছেন একটু দেখি। একটা কোশ্চেন করছেন অনিরুদ্ধ সরকার অমলান, একটা কোশ্চেন করছেন, ভাইয়া এখানে যদি ক্রস না ধরে ডট ধরি, এই যে এই ক্রসটা না ধরে যদি ডট ধরি, তাহলে কি হবে, যেটা হবে ভোল্টেজটা তখন দুই প্রান্তের ভোল্টেজের মান একই থাকবে, দিক চেঞ্জ হবে। আগে যদি এইখান থেকে এইখানে তৈরি হতো, এখন উল্টা দিকে তৈরি হবে। বাট এইটা নিয়ে আসলে এখন আপনাদের অত টেনশনের দরকার নেই। সো এখানে ক্রস ধরেন ডট ধরেন একই কথা, বাট মনে রাখতে হবে এই থিওরিটা চৌম্বক ক্ষেত্রটা তারের সঙ্গে লম্বভাবে এটা ধরে নিয়ে ডেভেলপড। সো তারের সঙ্গে লম্বভাবে যদি না থাকে, তখন কিন্তু এই থিওরি অ্যাপ্লাই করা যাবে না। সো আপনাকে সব সময় চৌম্বক ক্ষেত্রটা তারের সঙ্গে আগে কিভাবে আনতে হবে, লম্বভাবে আনতে হবে। এই জন্য আমি যখন সমাধান করলাম, তখন চৌম্বক ক্ষেত্রের যে লম্ব উপাংশ, সেই লম্ব উপাংশ এই থিওরিতে বসাচ্ছি। সো আশা করি এখন ইনশাল্লাহ ক্লিয়ার হয়েছেন আপনারা। ওকে। তাহলে মোটামুটি রিটেনের যে টাইপের ঝামেলাগুলো দেখেন, একটু আমি রিক্যাপ করি, খেয়াল করে দেখেন। আমাদের এই কোশ্চেনগুলোর মধ্যে পুরো চ্যাপ্টার কিন্তু একবার রিভিশন হয়ে গেল। কিভাবে, এই যে দেখেন, কোনো একটা কুণ্ডলীর জন্য কি ঘটে, ই সমান এন ডি/ডিটি পড়লাম একবার। তারপর ট্রান্সফরমারের থিওরি একটা পড়া হইল। এরপর পড়া হইল স্বকীয় আবেশ থেকে কি হয়, শক্তি কতটুকু থাকে। তারপর এসে সলিনয়েডের জন্য পড়া হইল। নেক্সট সলিনয়েডের পরে আবারও ফ্লাস্কের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আবিষ্ট তড়িৎচালক শক্তি দেখা হইল। তৌসিফ হাসান, এই থিওরিগুলা আপনার 2014-এর আগের যে কোনো বইতেই পাবেন, তবে ভালো হয় হচ্ছে গিয়াস স্যারের বইয়ে খুঁজলে, 2014 সালের আগের বইয়ে। ওকে, এখন আসেন নেক্সট আমরা যেখানে যাবো, এগুলো হচ্ছে কিছু এমসিকিউ সলভ করব আমরা।
সো আমরা এখন একটা একটা করে কিছু এমসিকিউ সলভ করব, কারণ আমাদের এমসিকিউ আমি কয়টা সলভ করবো আপনাদের, 1 2 3 4 5টা এমসিকিউ সলভ করাবো। এগুলো সব বুয়েট ভর্তি পরীক্ষার এমসিকিউ। দেখেন, একটি ট্রান্সফরমারের মুখ্য গৌণকুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে 400 এবং 2000। খুবই ভালো কথা, 400 2000 মুখ্য গৌণকুণ্ডলীর পাক সংখ্যা। 1000 ভোল্টে গৌণকুণ্ডলীতে প্রাপ্ত ক্ষমতা 12 কিলোওয়াট হলে মুখ্য কুণ্ডলীতে বিভবের মান কত? জিনিসটা খেয়াল করেন, 1000 ভোল্ট, এই ভোল্টেজে গৌণকুণ্ডলীতে প্রাপ্ত ক্ষমতা 12 কিলোওয়াট, তাহলে মুখ্য কুণ্ডলীতে বিভবের মান কত? এখন এই ক্ষমতা যেটা, এই ক্ষমতাটার কি আদৌ কোনো দরকার আছে? ক্ষমতাটা এমনিতেই দেখেন, সবসময় খেয়াল রাখবেন, বুয়েট ভর্তি পরীক্ষার কোশ্চেনটা করেই এমনভাবে যাতে আপনি কনফিউজড হন। এখানে 12 কিলোওয়াটের কোনো দরকারই নেই, কারণ ক্ষমতা আমার কোনো কাজেই লাগবে না। একটা ট্রান্সফরমারের মুখ্য গৌণকুণ্ডলীর পাক সংখ্যা দেওয়াই আছে 400 2000, তাহলে 400 ভাগ 2000 ইকুয়ালস টু, গৌণকুণ্ডলীতে 1000 পাচ্ছেন, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ ইপি কত সেটা নির্ণয় করতে বলছে, একেবারে সিম্পল। তাহলে দেখেন 400 2000 5 গুণ হয়েছে না, তাহলে এইখানে 5 ভাগের 1 ভাগ 200 ভোল্ট, অ্যান্সার 200 ভোল্ট। আমি আরেকবার রিপিট করতেছি, জিনিসটা দেখেন, বলেই দিছে মুখ্য এবং গৌণকুণ্ডলীর পাক সংখ্যা 400 2000, তাহলে মুখ্য কুণ্ডলীর তুলনায় গৌণকুণ্ডলীর পাক সংখ্যা 5 গুণ বেশি। তাহলে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ জানতে চাওয়া হয়েছে, গৌণকুণ্ডলীর ভোল্টেজ 1000, 5 গুণ, তাহলে 200 1000, অঙ্ক শেষ, আর চিন্তা করারই দরকার নেই। এবং এই যে 12 কিলোওয়াট নিয়ে যারা চিন্তা করবেন তারা সঙ্গে সঙ্গে ধরা, কারণ তারা তখন কারেন্ট বের করতে যাবেন, আবার কোনো দরকার নেই। এরপর আসেন পরের কোশ্চেনটায়, যখন 0.5 হেনরি বিশিষ্ট একটি কয়েলের তড়িৎ প্রবাহ 50 মিলিসেকেন্ড সময়ে 0.5 অ্যাম্পিয়ার থেকে 2.5 অ্যাম্পিয়ারে বর্ধিত করা হয়, তখন গড় স্বকীয় আবেশের তড়িৎচালক বল কত হবে? সো দেখেন, এল দেওয়া আছে 0.5 হেনরি, তড়িৎ প্রবাহ 50 মিলিসেকেন্ড সময়ে, ডিটি হচ্ছে 50 মিলিসেকেন্ড, 50 × 10⁻³ 0.5 অ্যাম্পিয়ার থেকে 2.5 অ্যাম্পিয়ারে বর্ধিত করা হচ্ছে, তাহলে ডিআই ইকুয়ালস টু 2। আবিষ্ট তড়িৎচালক শক্তি ই সমান এল 0.5 ডিআই 2 ডিটি 50 × 10⁻³ অঙ্ক শেষ। যা হয় তাহলে উপরে 1 ইন্টু মানে 10³/50, 1000/50, 20 ভোল্ট হবে। সো অ্যান্সার 20 ভোল্ট। পরের প্রশ্নে আসি, এই যে এটা একটা ভালো থিওরিটিক্যাল কোশ্চেন, এটা একেবারে কনসেপচুয়াল থিওরিটিক্যাল কোশ্চেন, এইটা এমসিকিউ এর জন্য খুব ভালো একটা কোশ্চেন। দেখেন একটু কোশ্চেনটা আমরা পড়ি, নিচের কোন ক্ষেত্রটি ছাড়া বাকি প্রতিটি পরিবর্তনই সাধারণ বিদ্যুৎ উৎপাদক যন্ত্র, সাধারণ বিদ্যুৎ উৎপাদক যন্ত্র মানেই জেনারেটর, তড়িৎচালক বলকে বৃদ্ধি করে, মানে নিচের চারটার মধ্যে কোনটা তড়িৎচালক বলকে বৃদ্ধি করে না? খেয়াল করেন, নিচের কোন ক্ষেত্রটি ছাড়া, প্রশ্নগুলা দেখেন কনফিউজ করার জন্য কিভাবে করে, বলে নাই নিচের কোন ক্ষেত্রটি, বলছে নিচের কোন ক্ষেত্রটি ছাড়া, মানে আপনার কোন কোন কাজ করলে তড়িৎচালক বল বৃদ্ধি পাবে না। বৃদ্ধি পাবে কোনটা কোনটায় সেটা জিজ্ঞেস করে নাই, বলছে কোনটা করলে তড়িৎচালক শক্তি ইএমএফ বৃদ্ধি পাবে না। তাহলে দেখি একটা একটা করে। আমরা জানি তড়িৎচালক শক্তির জন্য ই সমান E0 sin ওমেগা টি যখন পড়ছিলাম, এই যে শীর্ষ মান E0 সমান NAB ওমেগা আমরা পড়ছিলাম। একটু দেখেন জেনারেটরের কার্যপ্রণালী আমি যখন আপনাদেরকে পড়িয়েছিলাম তখন শীর্ষ মান, একটা জেনারেটরের ভোল্টেজের শীর্ষ মান আমি পড়াইছিলাম NAB ওমেগা, একদম ক্লিয়ারলি পড়াইছিলাম। তাহলে এখন দেখি NAB ওমেগা, প্রথমে আর্মেচার কুণ্ডলীর পাক সংখ্যা বৃদ্ধি করলে, হ্যাঁ বাড়বেই তো, E0 বাড়বে। কুণ্ডলীকে একটি নরম লোহার উপরে পেঁচালে, নরম লোহার উপরে পেঁচানোর সঙ্গে এই সূত্রের কোনো সম্পর্ক আছে? নাই। তাহলে বি নাম্বারটা একটা অ্যান্সার হওয়ার একটা বিশাল সম্ভাবনা আছে। বাকিগুলো দেখি, আর্মেচারের ঘূর্ণন স্থলের ফাঁকা জায়গা বৃদ্ধি করলে, আর্মেচারের ঘূর্ণন স্থলের ফাঁকা জায়গা বৃদ্ধি করতেছেন মানে কি এরিয়া বাড়ায় দিচ্ছেন না? ফাঁকা জায়গা, ঘূর্ণন স্থলের ভিতরে যদি ফাঁকা জায়গা বৃদ্ধি করেন, হোল্ড অন এ মিনিট, নরম লোহার উপর যদি আমি পেঁচাই, এই ঠিক আছে ঠিক আছে দাঁড়ান, আমি বি নাম্বার তো একটা জিনিস খেয়ালই করি নাই,
ই জিরো এন এ বি ওমেগা, বি সমান আবার মিউ এইচ, বি ইকুয়ালস টু মিউ এইচ। নরম লোহা, নরম লোহা হচ্ছে কাঁচা লোহা বা নরম লোহার ক্ষেত্রে মিউ বেড়ে যাবে। যত এখানে নরম লোহা মানে হচ্ছে কাঁচা লোহা, মিউ বাড়তেছে, মিউ বাড়লে আমার অ্যাকচুয়ালি ই জিরো বাড়বে। ফাঁকা জায়গা বৃদ্ধি করলে তো কিছুই হবে না, আমি ফাঁকা জায়গা বৃদ্ধি করলে কিছু হবে না। উচ্চ বৈদ্যুতিক ক্ষেত্র, বৈদ্যুতিক ক্ষেত্র যদি বেশি ইউজ করি তাহলে বি বেড়ে যাবে, তার মানে সি নাম্বার। আমি বৈদ্যুতিক ক্ষেত্র কেন ব্যবহার করব, একটু চিন্তা করি। এই যে বুয়েট কোশ্চেনগুলো এই জন্যই হচ্ছে প্যাচ লাগে। আর্মেচারের ঘূর্ণস্থলের ফাঁকা জায়গাটা যদি বৃদ্ধি করি তাহলে এরিয়া এ বাড়বে। আমার আর্মেচারের ঘূর্ণনস্থলের ফাঁকা জায়গা, এখানে ফাঁকা জায়গা যত বাড়াবো তত এরিয়া এ বাড়বে, তাহলে সিতেও বাড়বে। উচ্চ বৈদ্যুতিক ক্ষেত্র, এটা তো চৌম্বক ক্ষেত্র না, বৈদ্যুতিক ক্ষেত্র, বৈদ্যুতিক ক্ষেত্র ব্যবহার করলে আমার তো কিছু আসা যায় না, কারণ আমার জেনারেটরে তো আমি বৈদ্যুতিক ক্ষেত্র ব্যবহার করতেছি না, চৌম্বক ক্ষেত্র ব্যবহার করতেছি। সো ডি নাম্বারটা ইএমএফ বাড়াইতে সাহায্য করবে না, বাকি সবাই অ্যাকচুয়ালি সাহায্য করবে। ওকে, তারপর আমি এইটা আমি নিজে আরেকবার এটা রিভিউ করব। এই কোশ্চেনটা ভালো কোশ্চেন ছিল 2011-12। আমার মনে হচ্ছে ডি নাম্বারে অ্যান্সার। তারপর আমি আপনাদেরকে নেক্সট দিন আবার জানাবো যে এইটাই কি আসলে ডি নাম্বারটা, মানে আমি মেসেঞ্জার গ্রুপে বলে দিব আমি একটু কনফিউজড সি নাম্বারটা নিয়ে, আমার সি নাম্বারটা একটু চেক করে দেখতে হবে। সি নাম্বারটা আমার একটু চেক করে দেখতে হবে যে এইটা আসলে আর্মেচারের ঘূর্ণনস্থলের ফাঁকা জায়গাটা আসলে কি এরিয়া বাড়ায় কিনা, এটা আমি একটু চেক করে দেখব, রিচেক করে দেখব, কারণ হচ্ছে আমার কেন যেন একটু সন্দেহ আছে। ওকে, সো আমি সার্টেনলি বলতেছি না ডি নাম্বারটাই শুধু অ্যান্সার, আমি চেক করে ইনশাল্লাহ মেসেঞ্জার গ্রুপে আপনাদের জানাই দিব যে সি বা ডি এর কোনটা একদম সার্টেনলি অ্যান্সার। ওকে, এখন আসেন পরের কোশ্চেনে আসি। 10 পাকের একটা আদর্শ সলিনয়েডের আবেশের পরিমাণ আছে 3.5 মিলি হেনরি। ওকে, 10 পাকের একটা আদর্শ সলিনয়েডের আবেশের পরিমাণ 3.5 মিলি হেনরি, এন হচ্ছে 10। আবেশের পরিমাণ তার মানে স্বকীয় আবেশ, এল সমান 3.5 ইন্টু 10⁻³ সলিনয়েডের মধ্যে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে তাহলে আই সমান 2 অ্যাম্পিয়ার। প্রতি পাকের জন্য চৌম্বক ফ্লাক্স কত হবে, ফাই সমান কত, প্রতি পাকের জন্য ফ্লাক্স ফাই হবে কত, এই তাহলে এন ফাই সমান এল আই, এখান থেকে ডিরেক্টলি পাবেন। সো এটা আর বেশি কিছু করব না, পরের ম্যাথে চলে যাই। ওই দেখেন এটাও কিন্তু 12-13 যে কোশ্চেন এবং এটাও ডিরেক্ট কোশ্চেন। এখানেও আমার 10 হেনরি স্বকীয় আবেশের একটি আবেশকের মধ্যে দিয়ে, আবেশক মানেই হচ্ছে ইন্ডাক্টর, আর ইন্ডাক্টরের সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে সলিনয়েড। 12 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যাচ্ছে, তাহলে এল ইকুয়ালস টু 10 হেনরি, আই ইকুয়ালস টু 12 অ্যাম্পিয়ার। 50 মিলি সেকেন্ড মানে ডিটি 50 মিলি সেকেন্ড। তড়িৎচালক শক্তি আবিষ্কৃত হচ্ছে 600 ভোল্ট। তড়িৎ প্রবাহের মান কত, ওমা, ও পরিবর্তিত তড়িৎ প্রবাহ। দেখেন এটা একটা মজার কোশ্চেন, এটা পরিবর্তিত তড়িৎ প্রবাহের মান কত, ই সমান মাইনাস এল ডিআই বাই ডিটি, তাহলে ই সমান 600, এল হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে আয়ন, শুরুতে যাচ্ছে 12 অ্যাম্পিয়ার, আই টু মাইনাস আয়ন ডিভাইডেড বাই ডিটি হচ্ছে 50 ইন্টু 10⁻³ এটা বেশ ভালো কোশ্চেন। আয়ন সমান 12, তাহলে এখান থেকে আমরা যেটা পাবো 60 ইন্টু 50, আমরা এখানে যেটা পাবো,
ও 10 কাটাকাটি করে দিই, শূন্য শূন্য কাটাকাটি করি, 3003, I2 সমান 15 অ্যাম্পিয়ার। দেখেন কারেন্টটা তাহলে হইতে হবে কত, 15। আচ্ছা আমি একটা মাইনাস তো তুলে দিছি না, ভুল লিখছি, -I2 প্লাস 12, তাহলে I2 সমান 15 হবে না, আমি চিহ্ন গুলাই ফেলছি। দেখেন I2 সমান 12 মাইনাস 3, 9 অ্যাম্পিয়ার, তাহলে কারেন্ট হবে 9 অ্যাম্পিয়ার। খেয়াল করেন, আবার একটু বলবো, দেখেন এইখানে এটা একটা ভালো কোশ্চেন ছিল, 10 হেনরি স্বকীয় আবেশ, এটার মধ্যে দিয়ে 12 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ যাচ্ছে, 50 মিলি সেকেন্ডে 600 ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়েছে। তাহলে এখন তড়িৎ প্রবাহের মান কত? তাহলে তড়িৎ প্রবাহ মানে হচ্ছে পরিবর্তিত তড়িৎ প্রবাহ, আগে ছিল 12 অ্যাম্পিয়ার, এখন কত অ্যাম্পিয়ার হলে 50 মিলি সেকেন্ডে 600 ভোল্ট হবে? তাহলে দেখেন আগে ছিল 12 অ্যাম্পিয়ার, এখন যদি 9 অ্যাম্পিয়ার হয়, ডিআই হচ্ছে 3, 3কে যদি আমি 50 মিলি সেকেন্ড দ্বারা ভাগ করি এবং এইটাকে যদি 10 দ্বারা গুণ করি, 600 ভোল্ট চলে আসে। ওকে, হয়ে গেছে। সো এই ছিল এই চ্যাপ্টারের আপনাদের বুয়েট ভর্তি পরীক্ষার যত প্রশ্ন, সেই প্রশ্নগুলা। তাহলে আমাদের কিন্তু চ্যাপ্টার 5 শেষ, আল্লাহর রহমতে একেবারে গুছিয়ে শেষ। এখন আমাদের নেক্সট চ্যাপ্টারটা হচ্ছে সবচেয়ে মজার চ্যাপ্টার, ফিজিক্সের অ্যাকচুয়ালি জ্যামিতিক আলোক বিজ্ঞানটা পড়েও মজা, পড়েও মজা, অনেক কিছু আছে পড়ানোর, এবং চ্যাপ্টারটা একটু বড় চ্যাপ্টার। সো জ্যামিতিক আলোক বিজ্ঞানটা আমরা ইনশাল্লাহ তাহলে রবিবার দিন থেকে শুরু করব। সো এই রবিবার দিন থেকে শুরু হচ্ছে কি, জ্যামিতিক আলোক বিজ্ঞান। আরেকটা জিনিস সেটা হচ্ছে, যেহেতু এখন মাগরিবের সময়টা আগে চলে আসছে, আমি এখন থেকে ইনশাল্লাহ ক্লাসগুলা সন্ধ্যা 7টায় শুরু করে দিব। সো যেহেতু মাগরিবটা এখন 6টা 15তে হয়ে যায়, আমি ইনশাল্লাহ এখন থেকে ক্লাসগুলো শুরু করব 7টা 5-এর মধ্যে ইনশাল্লাহ শুরু করে দিব। আপনারা 5-10 মিনিট টাইম একটু মাথায় রাখবেন, এই কারণে আমার প্রিপারেশন নিতেই 5-10 মিনিট টাইম লাগে। সো ধরেন আমি যখন 8টায় বলতেছি, দেখা যায় আমি 7টা 55তে প্রিপারেশন নেওয়া শুরু করি, কিন্তু 10-15 মিনিট আমার টাইম লাগে। এই যে কোশ্চেনগুলো আমাকে তো মানে হচ্ছে টাইপ করা থাকে বিভিন্ন জায়গায়, এগুলো তুলে আনতে হয়, কোশ্চেনগুলো গুছাইতে হয়, স্লাইডগুলো রেডি করতে হয়। সো একটু অধৈর্য কম হয়েন, কারণ মাঝে মধ্যে আমার দেরিটা হয় আপনাদের এই স্লাইডগুলো গুছাইতেই, কারণ আমার তো এক একটা লেকচারের জন্য আলাদাভাবে স্লাইডগুলো প্রিপেয়ার করতে হয়, তারপর আবার একই সাথে জুম ফেসবুক লাইভে আমি আসতেছি। সো এইটার জন্য আমার বেশ কিছু টাইম যায়। আমাকে প্রথমে আমার একটা ল্যাপটপ থেকে আরেকটা ল্যাপটপে জুমে কানেক্টেড হতে হয়, তারপর ওইখানে শেয়ার দিতে হয়, ওই শেয়ারটা আবার ফেসবুকে যে শেয়ার দিতে হয়, পুরো প্রসিডিউর করতে আমার 5 থেকে 10 মিনিট চলে যায়। সো ধরেন আমি যদি 8টায় বলি, 8টা 10-এর মধ্যে অস্থির হয়ে যায় না, তখন ধরে নেবেন যে আই এম টেকিং প্রিপারেশন। কোশ্চেন হইতে পারে, ভাই আপনি 7টা 50 থেকেই প্রিপারেশন নিলেই তো পারেন, হয় না, হয়ে ওঠে না। দেখা যায় 8টার সময় ক্লাস, আমি হয়তো 7টা 55-তে বসতেছি, একটু 5-10 মিনিট এলোমেলো হয়। এনিওয়ে, তাহলে আজকে এই পর্যন্তই শেষ করি। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, রোববার ইনশাল্লাহ দেখা হবে। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম।